কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া, সমস্যা ও সমাধান, কৃষি প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা নিয়ে সবুজ পথে সমৃদ্ধির গল্প স্লোগানকে সামনে রেখে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। দর্শক, অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার নাবিল এগ্রোতে। এটি একটি সমন্বিত খামার। এখানে রয়েছে ষাঁড় গরু, রয়েছে গাভী গরু, দেশি বিদেশি ছাগল ও বিভিন্ন প্রজাতির পশু পাখি। আমরা কথা বলবো এখানকার একজন পরিচালক রয়েছেন রাজীব আহমেদ ভাইয়ের সাথে, যিনি সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং গরুর লালন পালন এবং পরিচর্যা করছেন। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? সামনে ঈদকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতিটা কেমন? বেসিক্যালি আমাদের যে খামারটা আছে ওইটা আমরা কুরবানির জন্যই মেইনলি তৈরি করে থাকি। আমরা ফ্যাটেনিংয়ের গরুর যে ফ্যাটেনিংয়ের ইয়াটা আছে ওইটা আমরা করি। এটাই হচ্ছে আমাদের মেইন পলিসি। আমাদের গরুগুলো আমরা কুরবানিতে লক্ষ্য করি। এর পাশাপাশি আমাদের একটা রেস্টুরেন্ট আছে বসন্ত বিলাস, ওইখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন বিয়ে শাদী জন্মদিনের অনুষ্ঠান। ওইখানে আমাদের এখান থেকে গরুর মাংস আমরা জব করে ওইখানে অনুষ্ঠানগুলো করি। সর্বোপরি আমাদের মেইন টার্গেট কুরবানি থাকে, তো আমরা প্রতি বছর কুরবানির জন্য প্রায় 250 থেকে 300 গরু তৈরি করি। আমাদের এই বছরও টার্গেট আছে এরকম গরু তৈরি করার। আচ্ছা, একটু দর্শকদের দেখাবেন বা একটু বলবেন আমাদের যে কিভাবে আপনারা এই মোটা তাজাকরণ করে আসছেন? আমরা ন্যাচারালভাবে গরু লালন পালন করি। আমাদের গরু মোটা তাজাকরণের প্রধান যে ইয়াটা হচ্ছে মাধ্যমটা হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার। আমরা আমাদের গরুকে বিভিন্ন রকম দানাদার খাবার প্রদান করি, যেমন এখানে বিভিন্ন রকম দানাদার খাবার দিয়ে আমরা একটা রেশু তৈরি করি। এখানে আপনার আছে বিভিন্ন রকম ভুসি, আছে আপনার সয়া কেক, আছে বিভিন্ন রকমের খৈল, এরপরে আছে আপনার ক্যালসিয়াম, এরপর লবণ আছে, ডিসিপি আছে। মানে একটা গরু প্রাকৃতিকভাবে খাদ্যের মাধ্যমে মোটা তাজাকরণের যা যা প্রয়োজন আমরা তাই দিই। এর পাশাপাশি আমরা আমাদের গরুকে আপনার 3 বেলা ঘাস সরবরাহ করি। বিভিন্ন জাতের ঘাস আছে, ভুট্টা ঘাস খাওয়াই আমরা, নেপিয়ার খাওয়াই। এর পাশাপাশি আমরা আমাদের গরুর যাতে ডাইজেস্ট খাবারের ইয়াটা সিস্টেমটা ভালো থাকে আমরা পর্যাপ্ত পরিমাণে খড় প্রদান করি। আচ্ছা, আপনাদের এবারের খামারের সর্বোচ্চ ওয়েট কত আছে গরুর? আমাদের এবারের খামারের সর্বোচ্চ ওয়েট এখন পর্যন্ত আছে আপনার প্রায় 900 কেজির কাছাকাছি। আশা করি আমরা কুরবানিতে এটা 1 টনের কাছাকাছি। আচ্ছা, একটু আমাদের দেখাবেন কোন গরুগুলো 900 কেজি বা এর কাছাকাছি রয়েছে? এটার নাম হচ্ছে বুলেট। এটা লাইভ ওয়েট হচ্ছে 850 কেজি। এটা হচ্ছে আমাদের খামারের এক্সক্লুসিভ গরুগুলোর ভিতরে একটি। এটা আমাদের খুবই পছন্দের একটি গরু। এটা হচ্ছে একটি শাহিওয়াল ব্রিডের গরু। সংগ্রহ করেছেন কোথা থেকে? এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি মেইন গরুগুলো সব কালেকশন করা হয় কুষ্টিয়া, এরপরে চুয়াডাঙ্গা এইসব সাইড থেকে। আমাদের রেড শাহিওয়াল গরুগুলো ওই জায়গায় সবচেয়ে ভালো পাওয়া যায়। আচ্ছা, এটা তো একটা খুব সুন্দর একটা লম্বা জাতের একটা গরু দেখতেছি। এটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার একটা ক্রস ব্রাহ্মা। এটা আসলে আমাদের খামারের সবারই খুবই পছন্দের একটি গরু। পাশাপাশি আমাদের খামারের যে ওনার আছে মোহাম্মদ নাইম ভাইয়া, তারও খুব পছন্দের একটি গরু। এটা আমাদের খামারই ব্রিড করা। এটা আমাদের খামারে প্রায় 4 বছর এটা নিয়ে আছে। আমরা একদম বাচ্চাকাল থেকে এটা লালন পালন করে বড় করেছি এবং এটা লাইভ ওয়েট হচ্ছে আপনার প্রায় 900 কেজির কাছাকাছি। 900 না 850 প্লাস আছে। তো আমরা আশা করি এটা কুরবানিতে 900-র উপরে হয়ে যাবে। এটার কি কোনো নাম দিয়েছেন আপনারা? এটার নাম হচ্ছে সিম্বা। এটার কি নাম দিয়েছেন এবং এটার বৈশিষ্ট্য সম্পর্কে? এটার নাম হচ্ছে স্নাইপার। আসলে মানে আমাদের এই গরুগুলো একটু মানে রাগী টাইপের গরু এবং মানে এমনি ঠান্ডা থাকে, হঠাৎ থেকে যে কেউ অ্যাটাক করে দেয়। তো আমরা এই কারণে এটার নাম দিয়েছি স্নাইপার। এটা আপনার হঠাৎ থেকে যায় এবং রেগে যে অ্যাটাক করে এবং খুব সূক্ষ্ম অ্যাটাক করে, যেটা মিস হয় কম। আর নাবিল এগ্রোতে এই গরু নেওয়ার যে প্রসেসটা সেটা কি কখন থেকে নিতে পারবে? আমরা আসলে মানে সারা বছরই আপনার হোম ডেলিভারিতেই আমাদের ইয়াটা হচ্ছে
আমরা কুরবানির যে 3 দিন আগে থেকে মেনলি কুরবানির যে গরুগুলো আছে ওইগুলো ডেলিভারি দেওয়া শুরু করি এবং চাঁদ রাতের আগের দিন পর্যন্ত আমরা ডেলিভারি দিই। আমরা ঢাকা ভিতরে, ঢাকা এবং ঢাকার আশেপাশে যে এরিয়াটা আছে ওইটা আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং নিজস্ব রাখাল দিয়ে যা ক্রেতাদের বাসায় পৌঁছে দিই। এটা বুকিং মানি বলে, বুকিং মানি দিয়ে যে কেউ বুকিং করতে পারবে। তারপরে আপনার মাঝামাঝি সময়ে আমাদের যে হয়তো 30 to 40% পে করে দিতে হয় এবং ডেলিভারির আগে 100% পে করে যে কেউ গরু নিতে পারবে। আপনাদের এই খামারে বেশিরভাগ গরু দেখলাম লাল এবং শাহিওয়াল জাতের, এই গরুর ডিমান্ডটা কি বেশি নাকি? এই গরুর ডিমান্ড বলতে আমাদের বাংলাদেশে যত মানে কুরবানিতে যত গরু সেল হয় এর মধ্যে আপনার মোর দেন 70% মানুষের চাহিদাই থাকে এই রেড শাহিওয়াল। আর এই গরুগুলো দেখতেও খুব সুন্দর লাগে, মানে ছবি টবি তুললেও খুব সুন্দর, এই কারণে এই গরুর চাহিদা বেশি। বাচ্চা যারা বাচ্চারাও পছন্দ করে। আচ্ছা, আরেকটা বিষয়, এই কুরবানির ঈদকে কেন্দ্র করে যে অনেকেই হাট থেকে গরু কিনেন এবং প্রায় সময় আমরা শুনেছি যে হাট থেকে গরু কিনে অসুস্থ গরু, তারপর এই যে খুরা রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকে এবং অনেক খামারে আমরা বিভিন্ন সময় প্রতিবেদনও দেখেছি ইনজেকশন করে মানে মোটা তাজাকরণ করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন? যেমনটা বলেছিলাম প্রথমে, আমাদের গরু মোটা তাজাকরণের একমাত্র পলিসি হচ্ছে খাবার, দানাদার খাবারের মাধ্যমে আমরা গরু মোটা তাজা করি। আমরা গরু মোটা তাজা করার ক্ষেত্রে কোনো রকম স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ ইউজ করি না। আর স্টেরয়েড দেওয়া গরু আপনার চিনার একটা পলিসি আছে, এটা হচ্ছে আপনি গরুর পিছনের সাইডে যখন পুশ করবেন, যদি এটা আপনার স্টেরয়েড দেওয়া গরু হয় তাহলে এটা আপনার দেবে থাকবে এবং আস্তে আস্তে উঠবে। আর যদি সুস্থ গরু হয় আপনি টিপ দেওয়ার সাথে সাথে, এই যে এরকম টিপ দেওয়ার সাথে সাথে চলে আসবে। একটু একটা শান্ত গরুকে আমরা একটু শান্ত গরু বলতে এই যে আপনার যেমন কিভাবে এই যে টিপ দিবেন আপনি, ওইটা থাকবে না, ওইটা সাথে সাথে উঠে আসবে। আর যদি স্ট্রেট দেওয়া হয় আপনার যেমন একটু আস্তে করে উঠবে। আর গরু সুস্থ গরু চিনার একটা উপায় হচ্ছে আপনার সর্বপ্রথম যেই জিনিসটা, গরু আপনার চঞ্চল কিনা। গরু যদি আপনি দেখেন একটু ঝিমাচ্ছে, গরু নড়তেছে না, তাহলে বুঝবেন এটা অসুস্থ গরু। আর আরেকটা বিষয় হচ্ছে গরুর আপনার কিছু সিমটম আছে, ওইটা দেখে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার সুস্থ গরুর আপনার নাক ঘামবে, এরপরে গরু আপনার জাবর কাটবে, জিবা নাড়বে এবং লেজ নাড়বে। এইগুলো হচ্ছে সুস্থ গরু চেনার একমাত্র উপায়। যদি অসুস্থ গরু হয় এই কাজগুলো গরু করবে না এবং সে শুধু ঝিমাবে। তো এইটাই হচ্ছে সুস্থ গরু এবং অসুস্থ গরু চেনার উপায়। আপনার খামারে এত সেফটি, বায়োসেফটি মেনটেন করেন, তারপরও অনেক সময় গরু হয়তো বা অসুস্থ হয়ে যায়, কিন্তু এই হাট বাজারে কিভাবে মেনটেন করা আসলে সম্ভব? আপনার আমাদের দেশে যে হাট বাজারগুলো আছে ওইখানে আপনার এটা মানে কি বলবো, অনেক গরুই আপনার কত পার্সেন্ট এটা বললাম না, কিন্তু অনেক গরু আপনার বিভিন্ন রকম রোগে আক্রান্ত থাকে, যেমন খুরা রোগে আক্রান্ত থাকে। ওইটা আসলে আমাদের হাটগুলোতে একটু কর্দমাক্ত থাকার কারণে গরুর পাগুলো ঢেকে থাকে, এটা অনেকে দেখে না। অনেক সময় দেখা গেছে চিন্তা করে যে আমি কিনে নিয়ে আসছি তো ইয়ে করলাম, তো ওই হাটের এইসব কর্দমাক্ত পরিবেশে আপনাকে হাঁটতে হচ্ছে, গরু ক্রয় করতে গিয়ে আপনি একটা হ্যাসেল হচ্ছেন। এই সমস্যাগুলো যদি সলভ করতে না চান, তা মানে সমস্যাগুলো যদি পড়তে না চান, তাহলে আপনি খামার থেকে গরু নিতে আসবেন। আপনি এইখানে আপনার পরিবার নিয়ে গরু নিতে আসতে পারবেন। আমাদের এইখানে হয় কি, আপনার ওই যে গরু অগ্রিম কিনে নিয়ে গেছে তারা আপনার সারা বছরই তাদের পরিবার নিয়ে আসে এখানে আড্ডাতে, তাদের গরুগুলো আমরা বের করে দিই, তারা তাদের গরুগুলো নিয়ে খেলাধুলা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আগে গরু কিনে তার পছন্দের গরুটা একটু লালন পালন করে কুরবানি দিতে চায়। তো এইসব মানে বিবেচনা করে খামার থেকে গরু কিনে মানুষ। আচ্ছা, এই জায়গায় তো দেখছি বেশ কিছু মুন্সিগঞ্জ ক্যাটেল, যেটা নাকি মীর কাদিম নামে সবচেয়ে বেশি পরিচিত এবং যেটা মানে ক্রেতা বিক্রেতা উভয় বলে থাকেন যে এই গরুর মাংসটা নাকি খুব সুস্বাদু। মানে এটা চাহিদা কেমন আপনার ফার্মে? আমাদের ফার্মে আমাদের ভালো চাহিদা আছে। আপনার পুরান ঢাকার কিছু কাস্টমার আছে, তারা এই মীর কাদিম বাদে বা আপনার হোয়াইট হাসা বলেন, রেড হাসা বলেন, যাই বলেন, এক একজন এক একটা ইয়ে করে। তো ওই গরু বাদে অন্য গরু কিনতেই চায় না। তো আমরা আসলে খামারটা সব রকম কাস্টমারের কথা চিন্তা রেখেই করি, তো তাই আমাদের সব রকমের ভ্যারিয়েশন রাখতে হয় আমাদের খামারে। নাবিল এগ্রোর সবচেয়ে আকর্ষণীয়, বড়, দামে এবং মানে যে সকল গরু রয়েছে সে সকল গরুগুলোকে এখানে ডিসপ্লেতে আনা হয়েছে। রাজীব আহমেদ ভাই, যিনি এই নাবিল এগ্রোর পরিচালক, তিনি আপনাদেরকে জানাবেন এই দাম এবং মান সম্পর্কে। এটা একটা ব্ল্যাক শাহিওয়াল,
এটা আপনার নাম হচ্ছে রকি। এটার হাইট হচ্ছে 61 ইঞ্চি এবং বাংলাদেশের ভিতরে সুন্দর ব্ল্যাক শাহিওয়ালগুলোর মধ্যে এটা অন্যতম। এটার নাম হচ্ছে লাকি। এটার হাইট হচ্ছে 60 ইঞ্চি এবং এটা একটা আপনার শাহিওয়াল ব্রিড। এটা আমরা ব্রাহ্মার সাথে ক্রস ব্রিডের হয়েছিল। এটা অনেকে ক্রস ব্রাহ্মা বলে, আবার অনেকে শাহিওয়াল বলে। বাট খুবই সুন্দর এবং চমৎকার একটি গরু। আগে আসলে আগে পাবেন। নাবিল এগ্রোর সবচেয়ে হাইটের গরু। এটা বর্তমান হাইট হচ্ছে 62 ইঞ্চি। এটা 4 দাঁতের গরু। আমরা এতক্ষণ দেখলাম ষাঁড় গরুর লালন পালন। আমরা এখন দেখব পাশেই রয়েছে গাভী গরু। এই গাভী গরু তারা কিভাবে লালন পালন করেন, খাবার ব্যবস্থাপনা কিভাবে করেন এবং এই দুধ দিয়ে কি করেন, আমরা সে বিষয়টি আবারও জানবো রাজীব ভাইয়ের কাছ থেকে। রাজীব ভাই চলুন দেখুন। রাজীব ভাই, এটা তো হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটার কেমন দুধ পাচ্ছেন? এগুলো মানে এটা 25 লিটার দেয় সারাদিনে, সকাল বিকাল মিলিয়ে। আর এটা দেয় হচ্ছে আপনার এরকমই 25-27 এরকম দুধই দেয়। খাবার কি খায়, মানে ষাঁড় গরুর মতোই নাকি আলাদা কোনো খাবার? ষাঁড় গরুর মতোই খাবার খায়, তবে আপনার গাভীকে প্রচুর পরিমাণে ঘাস করতে হয়, সরবরাহ করতে হয়। দেখা যায় আপনার প্রত্যেকটা গাভীকে একটু দানাদার খাবারটা কম দিতে হয়, কারণ হচ্ছে আপনার গরুর যদি গাভীতে যদি চর্বি জমে যায় তাহলে আপনার বাচ্চা কনসেপ্ট করতে চায় না। আর প্রচুর পরিমাণে ঘাস দিতে হয়, না আপনার গরু আপনার দুধ প্রোডাক্ট কমে যায়। তো গাভীর ক্ষেত্রে আমাদের রেশিও একই, বাট একটু কম বেশি করা হয় ঘাস এবং ইয়ার ব্যাপারে। গাভীর কোন রোগটাকে বেশি মানে ভয়াবহ মনে হয়? আপনার গাভীর যে আছে ম্যাস্টারাইজিস একটা রোগ আছে। আপনার গাভীর যে ইয়েগুলো আছে, ওলানগুলো আছে, ওগুলো আপনার ব্লক হয়ে যায়, এটা একটা সমস্যা। এর পাশাপাশি হচ্ছে গাভীর শরীরে আপনার প্রচুর চর্বি হয়ে যায়, চর্বি হলে বাচ্চা কনসেপ্ট করতে চায় না, এটা একটা সমস্যা। আর এছাড়া নর্মালি আর কোনো এরকম সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় একটা গাভী দেখছি একটু ভিন্ন জাতের মনে হচ্ছে আমার। এই লাল গরুটা যেটা কি গাভী এবং কি জাতের? শাহিওয়াল এবং ব্রাহ্মার ক্রস ফিমেল। আমরা এটা রেখেছি হচ্ছে আমাদের খামারেই আপনার ব্রাহ্মা করা যায় কিনা, উৎপাদন করা যায় কিনা। আমরা এটাতে সিমেন্ট দিয়েছি ব্রাহ্মার। আশা করি আমরা ভালো একটা হয়তো প্রোডাক্ট পেতে পারি। কিন্তু ব্রাহ্মাতে তো মনে হয় দুধের প্রোডাকশন কম হয়, খুব কম হয়। আপনার এই কারণে বাণিজ্যিকভাবে আপনার ব্রাহ্মা পালনটা একটু করা হয় সরকারিভাবে। কারণ আপনার যদি দুধ না হয়, শুধু হয় ফিমেল বাছুর হতে থাকে, দেখা গেছে অনেক সময় আপনার যে খাবার কষ্ট আছে, কষ্ট আপনি তুলতে পারবেন না। আচ্ছা, যে এই গাভী গরু থেকে যে দুধগুলো উৎপাদন হয়, এই দুধগুলো আপনারা কি করেন? এই দুধগুলো হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এখানে যে সাধারণ মানুষ আছে, আমরা তাদের কাছে বিক্রি করি। আপনার সকাল বিকাল আমাদের এইখানে গেটে আপনার মানুষ লাইন দিয়ে চলে আসে এবং তারা দুধ কিনে নিয়ে যায়। এর পাশাপাশি দুধ দিয়ে আমরা আমাদের কিছু নিজস্ব প্রোডাক্টস তৈরি করি। আপনার যেমন আমরা দই তৈরি করি আমাদের রেস্টুরেন্টের জন্য, ওইখানে ওই দই থেকে আপনার লাচ্ছি তৈরি হয়। এর পাশাপাশি আমরা পনির তৈরি করি, ঘি তৈরি করি এবং আমাদের নিজস্ব আপনার থেকে কালেক্ট করা মধু আছে, সুন্দরবন থেকে কালেক্ট করা মধু আছে, কুষ্টিয়া থেকে কালেক্ট করা মধু আছে। মানে আমরা আমাদের মানুষকে ন্যাচারাল খাবার দেওয়ার জন্য এবং কোনো ভেজাল মুক্ত খাবার দেওয়ার চেষ্টা করি। দর্শক, এতক্ষণ দেখলেন যে নাবিল এগ্রোর সমন্বিত খামারের অংশ হিসেবে গাভী গরুর লালন পালন, খাবার ব্যবস্থাপনা এবং রোগবালাই সম্পর্কে। আমরা এখন দেখাবো আপনাকে এখানে দেশি বিদেশি কয়েক প্রকারের ছাগল রয়েছে। সেই ছাগলগুলো কি জাতের, কি মানের এবং কিভাবে বিক্রি করেন, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, ছাগলের একটু লালন পালন সম্পর্কে একটু দর্শকদের জানান। ছাগলের লালন পালন বলতে, ছাগল হচ্ছে মানে খুবই সেনসিটিভ একটা প্রাণী। আপনার দেখা যায় এটাতে একটু ঠান্ডা লাগলে দেখা যায় আপনার এটার পিপিআর একটা রোগ আছে, ওই ক্ষেত্রে খুব দ্রুত মারা যায়। এবং ছাগলের আপনার কিছু রোগ আছে আপনি বুঝে ওঠার আগে হঠাৎ করে মারা যায়। আমাদের যে মানে ব্রিডগুলো আছে এর মধ্যে আপনার সিরোহী, হরিয়ানা, যমুনাবাড়ি এই ব্রিডগুলোর দাম একটু বেশি। সবচেয়ে বেশি কোন ছাগলটা বিক্রি হয়, মানে কোন জাতের? আপনার সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে দামি ছাগল পৃথিবীর ভিতরে হচ্ছে আপনার বারবারি। ওটা হচ্ছে একটা আফ্রিকান ব্রিড।
আপনার ওইটার মাংস ওইটা বেশি বড় হয় না, বাট মাংসের প্রাইস ওইটার অনেক বেশি। দর্শক, সবচেয়ে উন্নত জাতের একটি ছাগল বারবারি, এটার একটা ছাগল ছানা আপনাদের দেখালাম। এটা দেখতে খুবই মিষ্টি, যে কেউ দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে। আচ্ছা, এই যে একটা সাদা ছাগল দেখছি, এটা কি জাতের? এটা সজাত, এটা হচ্ছে আমাদের মেল ইয়া করে, এটা দিয়ে আমরা ব্রিড করি। এবং আমাদের ওই যে সাদা যে খাসিগুলো দেখেছেন ভিতরে সজাতের, মেনলি আমরা সজাতের ফিমেল এবং মেল দিয়ে আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা দেখতেছি, এটা কি জাতের? এটা বাংলাদেশে খুবই পরিচিত একটা ব্রিড, সিরোহি। আপনার আমরা আস্তে আস্তে চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের বছর আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমাদের খামারের খাসি একদম ভরে ফেলতে। দর্শক, সুস্থ ছাগল বা গরু মহিষ যেটাই লালন পালন করেন, এরকম বিচরণ ভূমি থাকলে এই ছাগল বলেন বা গরু বলেন সবগুলো কিন্তু খুব সুস্থভাবে বেঁচে থাকার একটা পন্থা আপনারা বলতে পারেন। তাই চেষ্টা করবেন যে কোনো খামার করার আগে বা পরে যে একটা নির্দিষ্ট জায়গা যেন খোলামেলা থাকে, যেখানে ছাগল গরুরা ছুটাছুটি করবে। কারণ যারা যেহেতু গৃহপালিত পশু, তাদেরও একটি চারণ ভূমির দরকার আছে, তাদেরও বৃদ্ধির জন্য একটি খালি জায়গার প্রয়োজন থাকে। আমাদের ছাগলের পাশাপাশি আমাদের খামারে আপনার দুম্বাও আছে। তো আমরা প্রতি বছর দেখা গেছে আমাদের দুম্বার প্রজেক্ট অনেক বড় না, বাট আমরা প্রতি বছর একটা দুইটা করে দুম্বা কুরবানির জন্য তৈরি করি এবং বিক্রি করি। আসলে আমরা বললাম না, আমরা জাত উন্নয়ন করতেছি, তো আমরা যদি আপনার বাইরে থেকে কিনে নিয়ে আসি, তাইলে তো আর আমরা নিজস্ব কিছু হইল না। আমরা ট্রাই করতেছি আমরা নিজেরাই কোনো কিছু তৈরি করার। এই কারণে আমাদের বারবারই মেল এবং ফিমেল আছে, এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা এই দুইটাকে ব্রিডিংয়ের মাধ্যমে আরও ভালো জাত করা যায় কিনা এটা চেষ্টা করতেছি। তারাবো পৌরসভা তো একটা শিল্প অধ্যুষিত এলাকা। আমরা আসার পথে দেখলাম যে সব জায়গাতেই ইন্ডাস্ট্রি রয়েছে। তো এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় আপনারা যে খামার পরিচালনা করছেন, তো এই বিশাল এই খামারের যে বজ্রগুলো রয়েছে, এগুলো আপনারা কি করছেন? এগুলো আমরা আমাদের এখানে আপনার বায়ো প্ল্যান্ট আছে, বায়োগ্যাস, এটা আমরা সরকারিভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে করা হয়েছে। তো আমাদের এই গোবরগুলোর মাধ্যমে আমরা বায়োগ্যাস তৈরি করি। ওই বায়োগ্যাস দিয়ে আমাদের খামারের যারা স্টাফ আছে তাদের রান্নাবান্নার করা হয়। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের যে আপনার বায়োগ্যাস তৈরি করার পরে যে গোবরের যে এক্সট্রা থাকে, ওইটা থেকে আমরা জৈব সার তৈরি করি। ওই জৈব সার দিয়ে আমরা আবার আমাদের যে ঘাসের প্রজেক্ট আছে আমাদের গরুর জন্য, ভুট্টার প্রজেক্ট আছে, ঘাসের প্রজেক্ট আছে, ওইখানে ইউজ করি। এর পাশাপাশি আমরা দেখা গেছে অনেক সময় ওই যে আমাদের যে মাছের আছে ওইখানেও আমরা ইউজ করে থাকি অল্প পরিমাণে। দর্শক, সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত সঙ্গেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষি অনুষ্ঠানে। আজ সারাদিন আমরা অবস্থান করেছি নাবিল এগ্রোতে। এটি একটি সমন্বিত খামার, যার অংশ হিসেবে ষাঁড় গরু, গাভী গরুর লালন পালন, দেশি বিদেশি ছাগল এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা অবস্থান করছি নাবিল এগ্রোর সহযোগী প্রতিষ্ঠান বসন্ত বিলাসের পাশেই যে মৎস্য খামারটি রয়েছে সেখানে আমরা এখানে কথা বলার চেষ্টা করব। এখানকার যিনি পরিচালক আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? যে আমরা তো
সারাদিন আজকে আপনাদের নাবিল এগ্রোর যেই ফার্মটি রয়েছে গরু ছাগল এবং মুরগির যে ফার্মটি সেই ফার্মটি ঘুরে দেখেছি। তো আপনাদের সমন্বিত খামারের অংশ হিসেবে আমরা এই মৎস্য খামারে এসেছি। তো এই বিষয়ে আপনি একটু বলেন, আপনাদের এখানে পুকুরের সংখ্যাটি কেমন এবং কী ধরনের মাছ আপনারা চাষাবাদ করে থাকেন? এটা আমাদের নাবিল এগ্রো ফার্মের এটা একটা অংশ, বসন্ত বিলাস মৎস্য প্রজেক্ট। আমাদের এইখানে 4টা পুকুর আছে, আর ওই পাশে মেইন একটা পুকুর আছে যেটা বসন্ত বিলাসে যারা কাস্টমার আসে, যারা হুইল সিপ দিয়ে মাছ ধরতে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা করা আছে। চারিদিকে এই হুইল সিপ নিয়ে বসার ব্যবস্থা আছে। ওইখানে সাধারণত আমরা বড় বড় মাছগুলো করে থাকি। এইখান থেকে আবার অনেক সময় বড় মাছ ওইখানে দেই, ওইখানে তারা হুইল সিপের মাধ্যমে ধরে। এমনকি ওই মাছগুলো তারা চাইলে এইখান থেকে কিনে নিয়ে নিতে পারে, আবার চাইলে পরিবার পরিজন নিয়ে এইখানেই বারবিকিউ করে খেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে যারা হুইল সিপে মাছ ধরতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? ওদের জন্য এই যে আমাদের অনেক সময় জাল টানার ব্যবস্থা আছে। যদি আমাদের থেকে আগে অর্ডার করে বা ইটি পরিমাণ বেশি হয় বা পরিবার বড় থাকে, আমরা মাঝে মধ্যে ওদের জন্য জাল টানি। টাইনে এইখান থেকে যেই মাছটা পছন্দ হয় আমরা ওনাদের দেখায় ওই মাছটা এইখান থেকে নিয়ে বারবিকিউ কন, বিভিন্নভাবে রান্না কন, মানে যেইভাবে ব্যবস্থা আছে কিচেনে করে ওইভাবে এইখানে রান্না করে তাদেরকে পরিবেশন করা হয়। আচ্ছা, এই মাছ চাষ করতে গিয়ে আপনারা কী ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, আসলে মাছ চাষ করতে আমরা আমাদের মৎস্য পরিচালকের পরামর্শ অনুযায়ী আমরা মাছগুলা পরিচালনা করে থাকি। তবে আমরা তেমন কোনো রোগে ফেস হই না। অনেক রোগে আছে, বিশেষ করে আমরা সাধারণত ফুলকাজনিত যে রোগটা, আর অনেক সময় মাছে উকুন হয়, এই ধরনের রোগগুলো আমরা ফেস করি। তো আমাদের আবার মৎস্য পরিচালনা ওনাদের মাধ্যমে পরিচালনা করি। তো আমরা নিয়মিত ওষুধ, আবার মাছের যেই ধরনের এই ভ্যাকসিন বা যেই মেডিসিন এগুলো দিতে আমরা ওগুলো দিয়ে থাকি পানির মাধ্যমে বা খাবারের মাধ্যমে, সে মাসিক বা সাপ্তাহিক ওইভাবে পরিচালনা করে থাকি। আর আমরা মূলত আমাদের এই পুকুরের মাছগুলা আপনার করা হয় দেশীয় খাবারের দ্বারা, কারণ এইখানে তো সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে, কীভাবে মাছ দেশীয়ভাবে পালন করা হয় ওই জন্য আমরা এখানে দেশীয়ভাবে মাছগুলো পালন করি। যেমন দেশীয় খাবার আমরা খৈল, ভুসি, ইস্ট, শুটকি, মলাসেক্স বিভিন্ন কিছু দিয়ে আমরা নিজেরা খাবার তৈরি করি। ওই খাবারের মাধ্যমে আমরা এই মাছগুলো তৈরি করি। আমরা কোনো ফিড ইউজ করি না, যেহেতু বিভিন্ন কাস্টমাররা শখ এখানে খেতে আসে, তার জন্য আমরা এই মাছগুলো তৈরি করি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, জিটিভিতে এই প্রোগ্রাম দেখে হয়তো অনেক খামারি বা কৃষক ভাইয়েরা আছেন, তারা উদ্বুদ্ধ হয়ে হয়তো মাছের প্রজেক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মানে কি মেসেজ থাকবে তাদের প্রতি, যে কীভাবে মাছের খামারটা শুরু করলে তারা লাভজনক হতে পারবে? আমি যদি বলি, আমার একটা মেসেজ থাকবে, আপনারা মৎস্য চাষের আগে যেই কোনো কিছু আপনারা একটা প্রশিক্ষণ নিলে, অনেক সময় সরকারিভাবে উপজেলায় সাপ্তাহিক, মাসিক, 3 মাসিক এরকম কোর্স আছে। যদি একটা কোর্স করেন তাহলে আপনার সুবিধা হবে। যেমন প্রথম একটা পুকুর কাটানোর পর, বেকু দিয়ে পুকুর কাটানোর পর এই শুকনা পুকুরে গোবর সার দিয়ে আমরা প্রথমে এটার দিয়ে প্রায় 15 দিন আমরা এটা অবস্থায় রাখছি। যখন গোবর সার, সাদা সার, কালো সার এগুলো মিক্স করে আমরা আরও ওষুধ, কীটনাশক ওষুধ দিয়ে বিভিন্ন এটারে রাখছি। পরবর্তীতে আমরা পানি ছাড়ছি। পানি ছাড়ার পর ওই মাটি থেকে একটা খাবার তৈরি হয়েছে। এগুলো যখন মিক্স হয়েছে, এখানে একটা কাদা আকার তৈরি হয়েছে, এইটার মধ্যে একটা খাবার তৈরি হয়েছে। এতে পুকুরের পানিটাও সুন্দর থাকে। পরবর্তীতে আমরা এখানে চুন প্রয়োগ করছি, পটাশ প্রয়োগ করছি, জিওলাইট অনেক জাতীয় তৈরি করে এগুলা তৈরি করছি। তো আপনার মাছ চাষের জন্য আগে আপনার করতে হবে, একটা পুকুর নির্ণয় করতে হলে এখানে কি মাছ করতে ইচ্ছুক আর মাছের পরিমাণ নির্ণয় করতে হবে। আপনি কোন মাছ, বাংলা মাছ যদি চাষ করেন, যদি আপনি এমনি ধরেন হাইব্রিড কোনো মাছ করলেন, ওইটা আলাদা একটা হিসাব, ফিট টিট খাওয়াইতে পারবেন। আর যেহেতু আমরা বাংলা মাছ করতেছি, বাংলা মাছ তৈরি করতে হলে আগে কি মাছ কী পরিমাণ একটা সংখ্যা নির্ধারণ করতে হবে। যেমন রুই এতগুলা, কার্পু, কারণ পুকুরের বিভিন্ন স্তর আছে, ওই স্তরে কোন স্তরের মাছ কতটুক, পুকুরের আকার কতটুক, এখানে কোন স্তরের মাছ কতটুক ধারণ নিব, ওইভাবে নির্ণয় করে আপনার মাছ চাষ করতে হবে। রেস্টুরেন্টের একজন ভাই মনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত, ওই যে ওনারা মাছ সংগ্রহ করবেন। জি, আমাদের কিছু কাস্টমার আসছে পরিবার, ওনাদের জন্য আজকে।
দর্শক, আজ সারাদিন অবস্থান করেছি তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার নাবিল এগ্রোতে। এটি একটি সমন্বিত খামার যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, পাশাপাশি মাছের প্রজেক্টও রয়েছে। তো আজকে এই সারাদিন যাকে নিয়ে এত আয়োজন, যার উদ্যোগে এবং যার পরিকল্পনায় এই আয়োজন করা হয়েছে বা এত বিশাল আকারের অ্যাগ্রো পার্ক করা হয়েছে, এই অ্যাগ্রো পার্কের যিনি সত্ত্বাধিকার জনাব মোহাম্মদ নাইম ভূঁইয়া, আমরা ওনাকে অনেক চেষ্টার পর আসলে খুঁজে পেয়েছি। উনি অনেক ব্যস্ত শিল্প উদ্যোক্তা, তরুণ, তার একাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, এই সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালাম মুন্না ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সারাদিন আপনার বিভিন্ন পার্ক, মানে অ্যাগ্রো পার্কই বলা চলে, যেহেতু গরু, ছাগল, বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম, ময়ূর দেখলাম, ঘোড়াও দেখলাম একটা, হ্যাঁ মারওয়াড়ি ঘোড়া। হ্যাঁ, তো এই আবার এখানে এসে মৎস্য খামারটাও পেলাম, পাশাপাশি মনে হচ্ছে যে একটা রিসোর্ট টাইপের রেস্টুরেন্টও আছে। তো এই যে এত পরিকল্পনা আপনি কবে থেকে শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন? আসলে বেসিক্যালি আমি 2017 থেকে অ্যাগ্রো প্রজেক্টটা শুরু করছি। তো অ্যাগ্রো প্রজেক্টটা শুরু করার কারণ ছিল আমাদের ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য। তো এর সাথে সাথে শুরু করার প্রথম থেকে আমার চিন্তা ছিল যে অ্যাগ্রো প্রজেক্টটা আস্তে আস্তে বড় করব। তো ইনশাল্লাহ এখন মোটামুটি আপনার ভালো হয়েছে আমাদের। বেসিক্যালি আপনার অ্যাগ্রো প্রজেক্টটা করার একটা কারণ হলো আপনার অর্থনৈতিক চালিকা শক্তি, কিন্তু আমি মনে করি কৃষি, এর কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হলো আমাদের বসন্ত বিলাস সম্পর্কে যেটা আপনি বললেন, এটা করার কারণ হলো এটা সেবামূলক প্রতিষ্ঠান। তা আমরা সেবামূলক প্রতিষ্ঠান এটা চালু করছি। এর সাথে সাথে আমাদের অ্যাগ্রো থেকে যে প্রোডাক্টগুলো হয়, যেরকম আপনার আমাদের মাছের ব্যবস্থা আপনি দেখছেন, বড় একটা পুকুর, ওইখান থেকে আমাদের ফিশ যেটা আসে, তো এটা আমাদের এখানে 70 থেকে 60 জন আমাদের স্টাফ আছে। ওদের রান্নার কাজে আমরা এটা খাওয়া দাওয়ার কাজে ইউজ করা হয়। তারপরে আপনার আমাদের যে গেস্ট আসে, ওরা আপনার মাছ ধরে বারবিকিউ করে। 17 থেকে শুরু করে আজ 2025, তো এত বছর পরে এসে আপনি কি মনে করছেন, ভবিষ্যতে কি সেক্টর নিয়ে এগিয়ে যাওয়া যায়? দেখেন, আমি 17তে যখন শুরু করি তখন কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর গরু আসতো। তখন আমাদের দেশে যেই পর্যাপ্ত পরিমাণ পশু ছিল, চাহিদা মিটাইতে পারতো না। এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের ইন্ডিয়া থেকে আর গরু আসতে হয় না, ইন্ডিয়ার দিকে তাকাইতে হয় না। তো ওই হিসাবে আমি মনে করি অ্যাগ্রো সেক্টর যারা আসবে বুঝে শুনে আসুক, আমাদের এটা ভবিষ্যৎ খুব ভালো। আচ্ছা, যারা নাকি নতুন খামারে, মানে নতুনভাবে শুরু করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমে বলবো অবশ্যই ট্রেনিং ছাড়া এই সেক্টরে আসা উচিত না। ট্রেনিং নিয়ে এই সেক্টরে আসতে হবে, তাহলেই সে গেইন করতে পারবে, তা না হলে সে গেইন করতে পারবে না। আচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতার কি প্রয়োজন আছে মনে করেন? অবশ্যই সরকারের সাপোর্ট তো আমাদের অবশ্যই দরকার। আপনি দেখতে পাইছেন আমাদের বায়োগ্যাস আমরা পাইছি, এটা সরকারের মাধ্যমে পেয়েছি। তো এছাড়াও সরকার আপনি আরও অনেক কিছু করতে পারে আমাদের জন্য, যেরকম আমাদের খাবারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। তো এটাও আমি বলবো ওনাদের একটু দৃষ্টি দিতে। তারপর আপনার ডাক্তারের ক্ষেত্রে যেটা হয়, অনভিজ্ঞ ডাক্তার কিছু আসে, আপনার ওরা অনেক ভিজিট নেয়, ওষুধের দাম অনেক বেশি নেয়। তো এগুলো ওনাদের একটু ফোকাস করা উচিত আমি মনে করি। আচ্ছা, এই যে রেস্টুরেন্টটা যে করেছেন, সেটা মানে প্ল্যানিংটা কি এরকম যে আপনি বাই প্রোডাক্টের জন্য করেছেন, নাকি রেস্টুরেন্ট আগে করেছেন পরে খামার করেছেন? না, আমার খামার শুরু থেকে, আমি 17তে খামার করছি। আমার রেস্টুরেন্ট মাত্র 3 বছর রানিং। আর রেস্টুরেন্ট বেসিক্যালি করার মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকার আপনার যেই মানুষের জীবন মান উন্নয়ন একটা প্রচেষ্টা আছে। আর একটা বেসিক্যালি উদ্দেশ্য হলো মানুষের সেবামূলক কাজ। আমাদের দেশে জনবহুল দেশ, তো এই উদ্দেশ্যে আমার করা যে জনবহুল দেশে এখানে বিনোদনের অনেক অভাব, তো বিনোদন পূরণ করার জন্য আমাদের রেস্টুরেন্টটা করা। আমাদের প্রচেষ্টা হচ্ছে যারা এখানে ঘুরতে আসবে সবাইকে যাতে ভালো কিছু খাবার, আমরা সুস্বাদু খাবার এখানে তাদেরকে প্রোভাইড করতে পারি। তো সেটা আমাদের স্পেশালি নাবিল অ্যাগ্রো থেকে, আমাদের ফার্ম থেকে বেশ কিছু ফ্রেশ সবজি এবং বিফ এগুলো আমরা সংগ্রহ করে থাকি গেস্টদের দেওয়ার জন্য। সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে আপনারা যে কোনো পরামর্শ জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 01921400867, ইমেল sobujkrishi@gmail.com।
আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।